একজন সাংবাদিককে মেসেজ দিয়েছি, উনি বলেছেন যে ওই প্রোগ্রামটা আমাদের নিষেধ করেছে। তাহলে আমরা বলতে চাই, আপনি যে ক্ষমতার অপব্যবহার করছেন, আপনি কি বিগত দিনের ইতিহাস ঘাটাঘাটি করেন না? হাসিনা সরকার তো বলেছিল 41 সালের আগে ক্ষমতা ছাড়বেন না। হাসিনা সরকার তো সেদিন বলেছিল মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতা ছাড়বেন না। সারা দেশবাসীকে একত্রিত হতে হয়নি, ওই ছাত্ররা তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমেছিল। আমাদের দেশের বিবেকবান মানুষ ছাত্রদের ডাকে সাড়া দিয়ে ওই হাসিনা পালানোর জায়গা পায়নি, ইন্ডিয়া থেকে পালিয়ে আছে। নিজের ক্ষমতার অপব্যবহার করলে ওই হাসিনার মতোই হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আপনাকে কে রক্ষা করবে? এই যে মানুষগুলো বসে আছে, এই মানুষগুলোই তো আপনার আজকে যে ডক্টর মোহাম্মদ ইউনূস হয়েছেন, নোবেলের মতো একটা পুরস্কার পেয়েছেন, আজকে আমার দেশের ক্ষমতায় আছেন, এই মানুষগুলোর কারণেই তো আছেন, পেয়েছেন। তাহলে কেন এই মানুষদের সাথে প্রতারণা করছেন? কেন 4 সালের প্রজ্ঞাপন 18 সাল পর্যন্ত আলোর মুখ দেখছে না? কেন 16 সালের প্রজ্ঞাপন 18 সাল পর্যন্ত আপনি লুকিয়ে রাখলেন? জবাবটা কে দেবে? সংগ্রামী বন্ধুগণ, আমরা মনে করি আমাদের দাবি স্পষ্ট। বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন আপনাদের এই দাবির সাথে পূর্ণ একত্রতা প্রকাশ করছে। আপনাদের দাবি যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে, বাংলাদেশে কোন শ্রমিক সংগঠন, কোন রাজনৈতিক দল, ব্যক্তি বিশেষ কেউ যদি আপনাদের পাশে না থাকে, আমরা আমাদের সংগঠনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আপনাদের এই আন্দোলনের সাথে পাশে বন্ধুগণ, আমরা দেখছি এই গ্রামীণ ব্যাংক চাকরিতে ঢোকার পরে 10 বছর, 15 বছর, 20 বছরে যখন সে রিটায়ার করছে, সে রিটায়ার করার ফলে তার যে ভয়াবহ পরিণতি, আমরা এর আগে একটা মিটিং এ দেখেছি, এক বন্ধু এসে হাউমাউ করে কাঁদছে, তার সন্তানরা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তার সন্তানরা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেন বের করে দিয়েছে? তার আর মাসে এখন কোনো ইনকাম নেই। বয়স আছে, চাকরি করার মতো ক্ষমতা আছে শরীরে, কিন্তু মান্থলি কোনো কামাই রোজগার না থাকার কারণে সন্তানরা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি এটা দেখেন না? আমাদের এখানে গোয়েন্দা সংস্থার লোক আছেন, তারা কি এই রিপোর্ট জানেন না যে এই মানুষগুলো বয়স 45-50 বছর হলে গ্রামীণ ব্যাংক তাকে ঘাট ধরে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে? তাহলে এরা কোথায় যাবে? আমাদের দেশে 5 কোটির বেশি মানুষ বেকার, তারপর আবার 15,000-এর অধিক মানুষ এসে এই লাইন ধরে বসে আছে। সংগ্রামী বন্ধুগণ, ফলে আমরা এখান থেকে স্পষ্টভাবে বলতে চাই, গ্রামীণ ব্যাংক একের পর এক যে অপকর্ম করছে, আমাদের দেশের শ্রম আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, আমরা তার তীব্র নিন্দা, ঘৃণা জানাচ্ছি। আমরা গ্রামীণ ব্যাংকের অনেক মানুষের সাথে অনেক অফিসে গিয়ে, আমি নিজে অনেক অফিসে গিয়ে দেখে এসেছি, 7টার মধ্যে ম্যানেজারদের অফিসে যেতে হয়, কখন ফিরবেন তার ঠিক নেই। ওই গরিব মানুষ যাকে আপনি কিস্তি দিয়েছেন, পঞ্চগড় থেকে পালিয়ে গিয়েছে খাগড়াছড়িতে, পকেটের টাকা, মাসের বেতনের টাকা ওই প্রতিষ্ঠানকে দিয়ে বসেছিলেন, মাস শেষে 10,000 টাকা বেতন থেকে নেই। এই যে পরিস্থিতি, আমরা এটা প্রতি মুহূর্তে দেখছি। একটা দেশের একটা আইন থাকে, গ্রামীণ ব্যাংকে সে আইন নেই। 8 ঘন্টা পরিশ্রম করার কথা, গ্রামীণ ব্যাংক তার কোনো তোয়াক্কা করে না। সে 7টায় গিয়ে ঢুকবে, কয়টায় বের হবে তার ঠিকানা নেই, তার কোনো ঠিক ঠিকানা নেই। 8 ঘন্টার বেশি শ্রম দিলে যে কোনো প্রতিষ্ঠান বাধ্য প্রতি ঘন্টায় তাকে তার স্যালারির ডাবল বেনিফিট দেওয়ার কথা। আমরা যারা শ্রমিক রাজনীতি করি আমরা এই বিষয়গুলো জানি, আপনারাও হয়তো সবাই জানেন, কিন্তু আপনারা শুধুমাত্র পেটের দায়ে ওই কথাটা আপনারা মাথায়ও আনেননি কোনোদিন। আমার তো সকাল 7টা থেকে 8 ঘন্টা হলে 2টার মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা, আমি রাত 12টা 1টা পর্যন্ত কেন থাকছি অফিসে? কিস্তির টাকা না পেয়ে এমন ম্যানেজারকে আমি দেখেছি রাতে আর বাড়ি ফিরতে পারেনি।
তাহলে এই হচ্ছে রক্তচোষা গ্রামীণ ব্যাংকের ইতিহাস। আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা এখানে যারা সমবেত হয়েছি তাদের কাছে আমার উদ্যত্ত আহ্বান, আপনারা আজকে 15,000 মানুষের মধ্যে এখানে 300 মানুষ এসেছেন, হতাশ হওয়ার কারণ নেই। যুগে যুগে এটাই প্রমাণিত হয়েছে, শক্ত জিনিস শুরু করে 2-1 মানুষ, শেষ অব্দি গিয়ে সত্যেরই জয় হয়। ফলে সেই আশাটা নিয়ে আপনারা এখানে এসেছেন। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদের পাশে থাকবো প্রতিশ্রুতি দিয়েছি। তার চেয়ে কথা হচ্ছে গ্রামীণ ব্যাংক আপনাদের সাথে অন্যায় করেছে। এই অন্যায়ের প্রতিবাদ যতদিন পর্যন্ত এই প্রতিবাদের শেষ না হবে আপনাদের ঘরে ফেরার কোনো অবকাশ নেই। বন্ধুগণ, আমরা সংগ্রামী বন্ধুগণ, আমরা মনে করি খুবই আমাদের দাবি ছোট। 4 সালের পূর্বে যে মানুষগুলো রিটায়ার করেছেন, 83 সাল থেকে চাকরি করে এখানে অনেক মানুষ আছেন, শুরু থেকে চাকরি করেছেন, সে মানুষগুলো এখানে আছেন। সরকার যখন এই মানুষগুলোর আর্থসামাজিকতার কথা বিবেচনা করে চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছে, আমরা গ্রামীণ ব্যাংকের অনেক জায়গায় দেখেছি অন্য যে কোনো প্রতিষ্ঠানের চেয়ে গ্রামীণ ব্যাংক সরকারি প্রজ্ঞাপন আগে বাস্তবায়ন করে। কিন্তু আমরা জানি না কোন ইশারায়, কোন ছায়ার কারণে ওই 4 সালের এবং 16 সালের প্রজ্ঞাপন গ্রামীণ ব্যাংকে বাস্তবায়ন হচ্ছে না, আমরা সেটা জানি না। আমরা এই সংবাদ সম্মেলন থেকে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের এখানে লোক আছে, আমি চিনি, আপনারাও হয়তো চেনেন। আমি তার কাছে তার মাধ্যমে বলে দিতে চাই, আপনি বলে দেন গ্রামীণ ব্যাংক যা করছে 4 সালের যে প্রজ্ঞাপন, 16 সালের যে প্রজ্ঞাপন, অনতি বিলম্বে তা বাস্তবায়ন করা হোক। না হলে এই 15,000 মানুষ 15,000 মানুষে থাকবে না। 15,000 মানুষের পরিবার আছে, পরিজন আছে। তার চেয়েও কথা হচ্ছে দেশে বিবেকবান মানুষ আছে। এই বিবেকবান মানুষ আপনাদেরকে ছাড়বে না। হাসিনা সরকার দিনের ভোট রাতে নিয়ে যেমন টিকতে পারেনি, আপনি বিনা ভোটে তো টিকতে পারবেন না। আপনার শেষ ঘন্টা বাজছে, আমরা জানি না আপনার পরিণতি কি হবে। সারা দেশে একের পর এক আপনার বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন দিচ্ছে, দুর্বৃত্তরা ভাঙচুর করছে। আমরা নিশ্চয়ই তার প্রতি ঘৃণা জানাচ্ছি। যারা এই কাজের সাথে যুক্ত তার আমরা প্রতিবাদ জানাচ্ছি। এই কাজ থেকে সরে আসবেন, এটাও আমরা চাই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি নিজে বারবার করে বলেছেন আপনি এই প্রতিষ্ঠানের এখন কেউ নয়। যদি আপনি কেউ না হন তাহলে আমরা আরো খুশি। আপনি রাষ্ট্রের একজন প্রধান হিসেবে আপনার প্রধান দায়িত্ব হচ্ছে এই মানুষদের যে দাবি, সেই দাবি যেহেতু গ্রামীণ ব্যাংক বাস্তবায়ন করছে না, আমাদের কাছে প্রজ্ঞাপন আছে, সেই প্রজ্ঞাপন বাস্তবায়নের জন্য গ্রামীণ ব্যাংকের কাছে আপনি জোর চাপ দেন। সেটাকে বাস্তবায়নের জন্য আপনি অনুরোধ করবেন নাকি তাকে ধরে এনে বাস্তবায়ন করাবেন, সেই কাজটা আমাদের করে দেন। আমরা যদি সেই কাজটা না পাই, আমরা যদি সেই বাস্তবায়ন না দেখি, আগামী দিনে আমরা এই 15,000 পরিবার, গতকাল আপনারা দেখেছেন আউটসোর্সিং কর্মচারীরা ঘোষণা করেছিল আজকের মধ্যেই আমাদের প্রজ্ঞাপন চাই। 6.5 লক্ষ মানুষ আছে তারা সারা দেশে, 6.5 লক্ষ মানুষের পরিবার আছে। তারা ঘোষণা দিয়েছিল আজকের মধ্যে প্রজ্ঞাপন হাতে পেয়ে তারপর আমরা ঘরে ফিরব। সচিবালয় বাধ্য হয়েছে, 3টা মন্ত্রণালয় একত্রিত হয়ে তাদের দাবি মেনে নিয়েছে। আমাদের এখানে কোনো সচিবালয়ের কাজ নেই। সচিবালয় স্পষ্ট করে বলে দিয়েছে, গ্রামীণ ব্যাংকের কাছে প্রজ্ঞাপন পাঠিয়ে দিয়েছে, আপনারা তাদের দাবি বাস্তবায়ন করে দিন। গ্রামীণ ব্যাংক একের পর এক আমাদের এই শ্রমজীবী মানুষদের সাথে খেলছে। তারা পরিকল্পিতভাবে আমাদের কিছু বন্ধুদের দিয়ে তারা মামলা করিয়েছে। আমরা তাতেও আশাবাদী ছিলাম, মামলাও আমাদের পক্ষে, এই শ্রমিকদের পক্ষে এসেছে। তাহলে কেন সে বাস্তবায়ন করছে না? হাইকোর্ট তো সেদিন
স্পষ্ট করে বলে দিয়েছে 8 সপ্তাহের মধ্যে তাদের দাবি বাস্তবায়ন করবেন কিনা তার লিখিত জবাব চেয়েছে। 22 সাল থেকে আজকে 25 সালে শেষ অবধি তার 8 সপ্তাহ শেষ হয় না। আমরা ঘৃণা জানাই গ্রামীণ ব্যাংকে যে একের পর এক অপকর্ম করছে, তার ঘৃণা জানাই। সংগ্রামী বন্ধুগণ, তার সাথে আর একটা কথা আমি একটু যুক্ত করে শেষ করতে চাই। আপনারা যারা এখানে বিভিন্ন অফিস আদালতের ব্রাঞ্চের এরিয়া অফিসগুলো, জোনাল অফিসগুলোতে আপনারা ছিলেন, হেড অফিসের অনেকেই আছেন এখানে, আপনারা খুব ভালো করে জানেন গ্রামীণ ব্যাংক আপনাদেরকে কি করিয়েছে। এই গ্রামীণ ব্যাংক আপনাদেরকে দিয়ে কি করিয়েছে সেটা আমাদের চেয়ে আপনারা অনেক বেশি ভালো জানেন। যৌবনকালে আপনারা বাইসাইকেল চালিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছেন। গ্রামীণ ফোন যখন আমাদের দেশে চলে আসে তখন সে 2 বছর কোনো স্টাফ নেয়নি, আপনাদেরকে দিয়ে সেই গ্রামীণ ফোনও চালিয়েছে। আলাদা করে কোনো বেনিফিট সেদিন আপনাদেরকে দেয়নি। আপনাদের এই কথাগুলো বলতে হবে। আমাদের মিডিয়া বন্ধুরা আছেন, আমরা আশা করব সেই জায়গাগুলো তারা একটু তুলে ধরবেন। তার সাথে আজকের এই সংবাদ সম্মেলনে আর একটা ছোট্ট দাবি গ্রামীণ ব্যাংকের কাছে। গ্রামীণ ব্যাংক গত 1983 সাল থেকে আজকে 25 সাল পর্যন্ত তার একটা অফিস মেইনটেইনের জন্য সমস্ত অফিসগুলোতে পিয়নদেরকে তারা নিয়োগ দিয়েছিল। আপনারা জানেন, আপনাদের অধীনেই তারা কাজ করেছে। আমি স্পষ্ট করে দেখেছি, পড়েছি, সার্কুলারে লেখা ছিল কোনো একজন পিয়ন যখন নিয়োগ পেয়েছে, নিয়োগের 6 থেকে 9 মাস চাকরি করার পরে যদি তাকে ভালো লাগে, ওই যে ম্যানেজারের আন্ডারে এসে চাকরি করছে, ম্যানেজার তার নামে একটা সুপারিশ হেড অফিসে পাঠাবে যে এই ছেলেটা ভালো, তাকে স্থায়ী করা হোক। আর যদি সে কাজকর্মে দক্ষ না হয় তাকে সসম্মানে বিদায় দেবে। 83 সাল থেকে আজকে পর্যন্ত চাকরিতে আছে, বৃদ্ধ হয়ে গেছে, চলতে পারছে না, তাকে বিদায় দিয়েছে, কিন্তু চাকরি স্থায়ী হয়নি। 29 বছর চাকরি করেছে, তার রিপোর্ট ওই ব্রাঞ্চ থেকে হেড অফিসে এখনো আসেনি। এই যে অপকর্মগুলো দিনের পর দিন করে যাচ্ছে গ্রামীণ ব্যাংক, তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে সেই দৈনিক ভিত্তিক কর্মচারীদের স্থায়ী করা এবং 16 সালের যে প্রজ্ঞাপন স্পষ্ট করে এখানে বলেছে, বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে বলেছে যে 16 সালের যে কথাটা বলেছে সেটা আমরা সবাই জানি। এখানে স্পষ্ট লেখা আছে একটা মানুষ অবসরের পরে 15 বছর অতিবাহিত হলে তাকে আবার ফুল পেনশনে, পূর্ণ পেনশনে আনার একটা প্রজ্ঞাপন জারি করেছে। সমস্ত সেক্টরে সেটা প্রজ্ঞাপনটা বাস্তবায়িত হয়েছে। গ্রামীণ ব্যাংকে কেন বাস্তবায়িত হচ্ছে না, আমরা এই সংবাদ সম্মেলনের মধ্য থেকে গ্রামীণ ব্যাংক হেড অফিসের কাছে, কর্তৃপক্ষের কাছে প্রশ্ন রেখে যাই। আগামী দিনে লিখিত যে রিপোর্টে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেই কর্মসূচি আপনারা অক্ষরে অক্ষরে পালন করবেন। শেষ বিন্দু পর্যন্ত ধৈর্য ধরে থাকুন, ধৈর্যের ফল নিশ্চয় সুমিষ্ট হবে সেই আশা ব্যক্ত করে আবারও বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, রাজপথই হচ্ছে একমাত্র পথ। রাজপথ না হলে আপনি কোনো জায়গায় কোনো ফল পাবেন না। আজকে আপনি দেখেন, এই যে আমাদের শুরুতে একটা ঝাঁকি দিয়ে গেছে, ভূমিকম্প হয়েছিল না? যারা এখানে এসেছি তারাই কি খালি এই ভূমিকম্পের খবরটা পেয়েছি, ঝাঁকিটা খেয়েছি? ওই যে 15,000 বন্ধুরা যারা বাড়িতে আছেন, ঝাঁকুনি খাননি? কেন বাড়িতে থাকলেন? গতকাল রাত পর্যন্ত আমি এখানে শুনেছি 1500 মানুষ জমায়েত হবেন। আজকে আমরা সেটা কেন দেখছি না? আমাদের ভিতরেও তারা ঢুকে গেছে। আপনাদের একটু সতর্ক করে দিই, ওই যে 2200 মানুষকে দিয়ে মামলা করিয়েছে, ওটাও তারাই পরিকল্পিতভাবে করিয়েছে। আজকেও আমাদের ভিতরে ঘাপটি মেরে বসে আছে, নানানভাবে নানান প্ররোচনা দেখাচ্ছে, নানানভাবে ভয়ভীতি দেখাচ্ছে। এই ভয়ভীতিকে তোয়াক্কা না করে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেই কর্মসূচি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। আমরা আমাদের সংগঠন যেখানে যেখানে যে জেলায় আমাদের সংগঠনের কাজ আছে, আমরা সেখানে আপনাদের পাশে থাকবো।